ওড়নাটা আসলেই খুব সুন্দর। দারুণ একটা ওড়না। আর কিছু হোক না হোক, ওড়নার প্রেমে পড়ে গিয়েছি। অসম্ভব সুন্দর একটা ওড়না, তাই না? একদম পার্টে পার্টে করা, 4টা পার্টে এই ওড়নাটার কাজ করা হয়েছে। প্লাস এগুলো হচ্ছে গোটা পাত্রির কাজ। জাস্ট ওয়াও! ড্রেসের সাথে ম্যাচ না হলে এই ওড়না হয়তো আমি অনেক আগেই নিয়ে ফেলতাম। এই ধরনের ওড়নাগুলো আসলে একটু স্টাইল স্টাইল করে, যে অনেকে আছে না পরে এক সাইড করে, এগুলো কিন্তু মানে সেই ধরনের স্টাইলিশ ওড়না। এক সাইডে নিয়ে হাঁটা যায়, খুব সুন্দরভাবে ক্যারি করা যায়, যে এই ধরনের ওড়না হচ্ছে এগুলো। মানে খুবই সুন্দর। খুব কমই মানে ওড়না আছে যে একদম নজরে লাগে, এই ধরনের খুব কম ওড়নাই আছে। তার ভিতর আমার মনে হচ্ছে এটা একটা, যেটা একদম মানে যে কারোরই নজরে পড়বে এই ধরনের একটা ওড়না, তাই না? খুব সুন্দর, কারণ এই ওড়নাগুলোর মানে হিউজ একটা সাড়া পেয়েছি। ইভেন অনেকে বলছে যে আপু ড্রেসের দরকার নেই, শুধু ওড়না আলাদাভাবে সেল করা যাবে কিনা এই ড্রেসটার সাথে। এই ওড়না, এটা এটার অবশ্য আরেকটা কালার আছে, লেমন কালারও আছে এটার সাথে। খুবই 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 ইউনিক একটা প্রোডাক্ট। হ্যাঁ, খুবই ইউনিক একটা প্রোডাক্ট। এবং এই প্রোডাক্ট গুলো নতুন এসছে আরিফিন্সে। নতুন নতুন এই প্রোডাক্ট গুলো আসলে এত বেশি হিট করবে সেটা আমি ভাবতেও পারিনি। এটা যদি একটু রেড কালার লাগছে, সেটা এটা রেড কালার না, এটা হচ্ছে একদম পিওর ম্যাজেন্ডা কালার। ওকে, এটা হচ্ছে একদম পিওর 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 ম্যাজেন্ডা কালার। আমি পরে লাইভটা শেয়ার করে দিব, আমার পেজের লাইভটা আমি শেয়ার করে দিব প্রোফাইলে। আচ্ছা, কে কেমন কোথায় আছেন কি করছেন একটু জানাবেন। হ্যাঁ, একটু জানাবেন কোথায় আছেন, কেমন আছেন, কি করছেন। গতকালকে গরমে গরমে পাগল হয়ে গিয়েছিলাম, আর আজকে একটু ঠান্ডা যাও পড়ছে, তারপরও হিউজ গরম আছে। সবাইকে এখন ভাত খেতে চলে গেছেন কিনা বুঝতে পারছি না। হুম, কটা বাজে? কটা বাজে? এই টাইমে অবশ্য ভাত খাওয়ারই টাইম সবারই। আমার মতো তো কেউ ফার্মের মুরগি না, আমার ফ্রেন্ডরা না আমাকে ফার্মের মুরগি বলে। কারণ আমি খুব তাড়াতাড়ি ভাত খেয়ে ফেলি। ভাত খেয়ে ফেলি মানে যে খুব তাড়াতাড়ি ঘুমাই তা না, কিন্তু তাড়াতাড়ি আমি ভাত খেয়ে ফেলি। তো এই জন্য আমার ফ্রেন্ডরা আমাকে বলে যে আমি নাকি ফার্মের মুরগি। তো সবাই তো অবশ্য আমার মতো ফার্মের মুরগি না, সবাই একটু ধীরে সুস্থে দেশি মুরগির মতো খান। আচ্ছা, তো একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হলে আমার জন্য ভালো হয়। আর কারণ আমার পেজে আমি কেন জানি বুঝলাম না, অ্যাক্টিভিটিস আছে কিন্তু তারপরে লাল বাতি জ্বলে গেছে, আমি বুঝতে পারছি না যে কি কারণে। একদম লাল বাতি জ্বলেছে তো জ্বলেছে, অনেকেরটা দেখলাম যে ইয়েলো বাতি জ্বলেছে, কিন্তু আমারটা লাল বাতি জ্বলে গেছে। এবং সেটা ইস্যু হিসেবে শো করছে যে আন্দোলনের সময় যে একদম তীব্র প্রতিবাদ মুখর হয়ে কিছু ছবি টবি পোস্ট টোস্ট করেছিলাম, সেটার কারণে। হ্যাঁ, স্পেশালি আন্দোলন রিলেটেড ব্যাপার স্যাপার গুলোর কারণেই আমার পেজে, মানে পেজ না সরি, আমার এই প্রোফাইলে যে এখন যেখান থেকে আমি লাইভ হচ্ছি, এখানেই লাল বাতিটা জ্বলে গেছে। হ্যাঁ, তো আমি এখন এই লাল বাতি তোলার জন্য এখন আমি মানে খুবই খুবই অবস্থা বাজে একটা সিচুয়েশন পার করছি। আমার রিচও দেখলাম যে একদম পুরি ডাউন হয়ে গেছে। হ্যাঁ, এমনিতে তো মানে আমার আইডিতে লাল বাতি জ্বললোই, সেই সাথে। আচ্ছা, আমি একটু আগে বসি, হ্যাঁ, বসে কথা বলি। হুম, বসে বসে কথা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ কথা বলা যায়, তাই না? একটু বসে বসে কথা বলি। তো যেটা বলছিলাম যে এমনিতে তো আমার পেজে পেজে না, আমার যে প্রোফাইল এখন যেটাতে আছি আইডি, সেটাতে আগে থেকে লাল বাতি ছিল, এখন আরো বেশি লাল বাতি জ্বলে গেছে। হ্যাঁ,
এখন আরো বেশি লাল বাতি জ্বলে গেছে, ভালো কথা। কিন্তু আরো বেশি ভালো কথা হচ্ছে যে ওখানে যে রিচ রিচ যাও, আমার এটা সবুজ বাতি ছিল, গত 3 দিন ধরে দেখছি যে ওটাতেও লাল বাতি জ্বলে গেছে। আমি নিজেও বুঝলাম না যে কেন, কিসের জন্য। মানে আমি খুবই আপসেট, এই জন্য বারবার এখানে লাইভ হচ্ছি, যেন অ্যাটলিস্ট কোনোভাবে যেন আমার রিচটা একটু বেড়ে যায়। হ্যাঁ, আমার রিচটা যেন একটু বেড়ে যায়। আমার খাদিজা পেজের যে রিচ, মানে আমার খাদিজা বলতে যেটা দিয়ে আমি ব্লগিং বা প্রমোশনাল কাজগুলো করি, সেই পেজে কিন্তু আল্লাহর রহমতে 3 মিলিয়ন, 3.5 মিলিয়নের উপরে রিচ আমার। এবং ওটাতে মানে আমি খুবই সারপ্রাইজ যে ওটাতে টোটালি কোনো ধরনের অ্যাক্টিভিটিস আমার নাই। কিন্তু একটা দুইটা যে পোস্ট দেই, বিশেষ করে রিসেন্টলি একটা পোস্ট দিলাম, তাও ওইটা ওইটা কপি পেস্ট ছিল, ওখানে আমার লিখাও আছে এবং ক্রেডিটও দেওয়া আছে আমি কার পোস্ট আমি কপি করেছি। হ্যাঁ, ওখানে তাকে ক্রেডিটও দেওয়া আছে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি যে সেটাই এত বেশি ভাইরাল হয়ে গেছে যে মানে এক ধাক্কায় পুরো মিলিয়ন রিচ। এর আগে আরেকটা বন্যার ব্যাপারে লিখেছিলাম, সেটাও দেখলাম যে বেশ ভালো মানের, পুরো মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে। হ্যাঁ, আসলে বলা যায় না কখন কি হয়ে যাচ্ছে না হয়ে যাচ্ছে। আর এদিক দিয়ে তো আরেক থিংসের তো পুরো 12টা 13টা বেজে গেছে, এই আরেক থিংস নিয়ে আমি আরেক কাহিনীর ভিতর আছি। আসলে মানে খুব অবস্থা খারাপ যাচ্ছে দিনকাল। হ্যাঁ, খুবই বাজে অবস্থা যাচ্ছে, রিচ টিচ পেজের কমে একদম 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 খারাপের দিকে। হ্যাঁ, রিচ টিচ কমে একদম খারাপের দিকে। আমার মতো কার কি অবস্থা সেটা অবশ্যই শেয়ার করবে। একটু আগে আমি আরেকজনের প্রোফাইলে দেখলাম, মানে হেল্প চেয়েছে, যে তারটাতেও দেখলাম যে ইয়ে হয়েছে, ইয়েলো কালারের একটা বাতি দেখা যাচ্ছে। তো ইয়েলো কালারের বাতি দেখার সাথে সাথে এখন সে বলছে যে এখন আমরা কি করতে পারি, মানে কেন এই ধরনের প্রবলেম। আমি বলবো যে একটা প্রফেশনাল কোনো এজেন্টের সাথে কথা বলেন, তারা আশা করি সেই জিনিসগুলো ঠিক করে দিবেন। কারণটা হচ্ছে আমাদের পক্ষে কিন্তু সেই ধরনের রেড কালার রেড কালারের যেই বাতিটা জ্বলে যায় আমাদের প্রোফাইলে, সেটা ঠিক করাটা আমাদের জন্য একটু ক্রিটিক্যাল। এগুলো প্রফেশনাল এজেন্টকে দিয়ে ঠিক করালে বেস্ট হয়, বা আইটি সেক্টরে যাদের খুব ভালো আইডিয়া আছে তাদের হেল্প নেওয়া যেতে পারে। হ্যাঁ, যার তার হাতে দিয়ে আইডি বা পেজের ক্ষতি না করাই ভালো। হ্যাঁ, প্রফেশনাল কাউকে দিলে আপনার পেজটাও সুন্দর থাকবে এবং আপনার প্রোফাইলটাও ঠিক থাকবে। যেমন চুমকি আপু, আসসালামু আলাইকুম, কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আহ আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি এই জন্যই বারবার মানে এখানে লাইভও হচ্ছি। আমার পেজে রিচ গেল, তার উপর আবার ওখানে রেস্ট্রিকশনও দেখাচ্ছে। আর আমার তো পেজে মনিটাইজেশন অন করা, পেজের মনিটাইজেশনটা সমস্যা নাই, কিন্তু এই আরেক মানে আমার আইডিতেও মনিটাইজেশন অন করা, কিন্তু তারপরও মানে ওখানে টোটালি কোনো ইনকাম নাই, কারণ আমার সমস্ত কিছু আমার মনিটাইজেশনও তুলে নেওয়া হয়েছে। এবং পেজের রেড কালারের রেস্ট্রিকশন দেখা যাচ্ছে। ঠিক আছে, আমার সরি পেজ বলছি কেন বারবার, মানে আমার আইডিতেও রেস্ট্রিকশন দেখা যাচ্ছে, মনিটাইজেশনও তুলে নিয়ে ফেলা হয়েছে। হ্যাঁ, তো আপনারা এখন থেকে কি যে কোনো সমসাময়িক যে কোনো কিছু হোক না কেন, একটু কেয়ারফুলি থাকবেন, যেটা সেটা ধুমধাম করে মানে আইডিতে পোস্ট করবেন না। যতই আপনার খারাপ লাগুক, যতই আপনার বিবেকে বাধুক না কেন। কারণ আপনার এই যে যেমন আমি আমি নিজে বুঝতে পারছি যে আমি কি ধরনের একটা সাফারিং এর ভিতর আছি। হ্যাঁ, মনিটাইজেশন অন করাটা আজকাল আজকাল তো ফেসবুকে টোটালি মনিটাইজেশন এখন দিচ্ছে না, আমি যতদূর জানি। হ্যাঁ, তো মনিটাইজেশন যাদের আছে, যেমন আমার মতো যারা পুরাতন আছেন, যাদের মনিটাইজেশন অলরেডি অন করা হয়েছে, তো সেই অন করা মনিটাইজেশন যখন অফ করে দিবে, এর চেয়ে কষ্টের আসলে আর কিছু হতে পারে না। হ্যাঁ, আমারটা মনে হয় প্রায়, আমাকে যেটা ডেডলাইন দিল আমার এজেন্ট, প্রায় মনে করেন 6-7 মাসের একটা ধাক্কা লাগবে। হ্যাঁ, 6-7 মাসের একটা ধাক্কা মনে হয় আমার লাগবে আমার আইডি ঠিক হতে। প্রায় হিউজ পরিমাণ, প্রায় 10,000-এর কাছে আমার টাকা লাগবে মনে হচ্ছে। প্রচুর পরিমাণের ঝামেলা হচ্ছে। হুম, এখানে আসলে বুঝেন তো, ফেসবুক রিলেটেড ব্যাপারগুলা কখন কিসের সাথে ধরা খাওয়া হয় এটা আসলে কেউ বলতে পারে না, জুকার মামার হাতে সব। এখন উনি কোন কারণে কি কারণে উনি ধরা খাওয়াচ্ছেন, এটা আল্লাহ জানে আর উনি জানে। এটা একটা সমস্যা। তো আমি যাই হোক, আমি ধরা খেয়ে গেছি, আমার ব্যাড লাক, আমি ধরা খেয়ে গেলাম। হ্যাঁ, আমার এখন আরেফিনসে যেটা সমস্যা হচ্ছে, আরেফিনসে আমার এখানে
কিছু কিভাবে জানি আমি জানি না, কিছু স্পাম মেম্বার ঢুকে গেছে। হ্যাঁ, আমার মাঝখান দিয়ে আমি একজনকে, একটা আপুকে দিয়ে আমি করিয়েছিলাম। হ্যাঁ, একটা আপুকে থেকে পেয়েছি এটা জানা দরকার নাই, যাই হোক একটা আপুকে দিয়ে আমি সেল বুস্ট করিয়েছিলাম। হ্যাঁ, উনি আমার সেল বুস্ট করেছেন। ওই সময়টাই মোস্ট প্রবাবলি কিছু একটা ঝামেলা হয়েছে। হ্যাঁ, কিছু একটা ঝামেলা হয়েছে যার জন্য প্রচুর পরিমাণে স্পাম। আমাদের প্রত্যেকেরই পেজে কিন্তু স্পাম মেম্বার আছে। স্পাম মেম্বার কাদেরকে বলে? যারা হচ্ছে আপনার পেজে মেম্বার আছে কিন্তু তারা নিষ্ক্রিয়। যে নিষ্ক্রিয় মেম্বার তাদেরকে স্পাম হিসেবেই ফেসবুক ধরে। এবং এটা অবশ্যই একটা দীর্ঘ সময় হলে এই অবস্থাটা হয়। তো আমার ক্ষেত্রেও সেম হয়েছে। এখন স্পাম মেম্বার সমস্যা নয়, সমস্যা তখন যখন আপনার রিয়েল মেম্বারের থেকে আপনার স্পাম মেম্বারটা বেশি হয়ে যায়, যেটা আমার পেজের ক্ষেত্রে হচ্ছে। যার জন্য পেজের রিচ সম্পূর্ণভাবে শূন্য করে দেওয়া হয়েছে। আমার পেজে যদিও লাল বাতি জ্বলে নাই, কিন্তু রিচ সম্পূর্ণভাবে মানে একদম জিরো পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, তো সেই রিচ মানে একটা নতুন পেজের মতো হয়ে গেছে। একটা নতুন পেজ যেভাবে করে মানে খায় খাটনি করে লাইভ করতে করতে বা ছবি আপলোড দিতে দিতে একটা খুব প্রেসারের ভিতর থাকতে হয়। তো প্রেসারের ভিতর থেকে আমরা কাজ করতে করতে একটা পর্যায়ে গিয়ে পেজটা রিচ হয়, পেজটা একটা ভাইরাল পর্যায়ে যায়, তখন মনে করেন যে পেজটার একটা রেপুটেশন চলে আসে। আমার পেজটা ওই পর্যায়ে ছিল, কিন্তু ওই পর্যায়ে থেকে স্পাম হওয়ার কারণে, মানে আমাকে যেটা শো করলো যে স্পাম নাম্বার বেশি হওয়ার কারণে আমার পেজটা রিচ ডাউন করে দেওয়া হয়েছে। এবং আমার পেজের রিচ এখন সম্পূর্ণভাবে জিরো পর্যায়ে আছে। হ্যাঁ, তো এখন এটা সম্পূর্ণ একটা নতুন পেজের মতো হয়ে গেছে। এখন যদিও দেখা যাচ্ছে যে পুরো লাখ লাখ মেম্বার আমার পেজে, কিন্তু লাখ লাখ মেম্বারের ভিতরে কতজন স্পাম সেটা ধরে বের করাটাও খুব মুশকিল। এটা আশা করি আপনারা বুঝতেই পারছেন। তো এটার জন্য আমার প্রচুর পরিমাণে যাচ্ছে, ঝামেলা যাচ্ছে। শুধু শুধু ফাও ফাও আমার বুস্টিং করতে হচ্ছে, কারণ ফেসবুককেও আমার দিতে হচ্ছে, কারণ যেন আমার পেজের রিচটা বাড়ানো হয়। বুস্টিং করলেও কিন্তু পেজের রিচ বাড়ে। হ্যাঁ, বুস্টিং করলেও এক এক ধরনের পেজের রিচ বাড়ে, যদিও আমার পেজের রিচ জিরো, কিন্তু যাদের টাকা আছে, অফকোর্স যাদের টাকা আছে আর যাদের টাকার রিলেটেড একটু সমস্যা আছে তাদের ক্ষেত্রে আসলে বুস্টিংটা মেইন না। তাদের ক্ষেত্রে কমপক্ষে দিনে 6 থেকে 7টা পোস্ট করতে হবে। আপনার পেজে লাইক করুক না করুক, করতে হবে। মোট কথা হচ্ছে সেটা, আপনার পেজের রিচ বাড়াতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে, এটাই হচ্ছে মেইন কথা, একদম সর্বশেষ কথা। আর আমি যেটা করছি, আমি তো পেজে পোস্ট করছি, লাইভ করছি, রিলস দিচ্ছি, ইটস ওকে। কিন্তু এর বাইরে আমি বুস্টিংটাও দিয়েছি। কারণটা হচ্ছে বুস্টিং এ আর কিছু হোক না হোক পেজের রিচটা বাড়ে, আপনার কিছু মেম্বার, আপনার অর্গানিক মেম্বার চলে আসে। হ্যাঁ, যদি লাক ভালো থাকে অর্গানিক মেম্বার চলে আসবে। যেমন আমার প্রায় মনে করেন, যদি আমি 3 দিনের সেল বুস্ট দিই, 3 দিনের সেল বুস্টে মনে করেন $10 বুস্ট দিলে মনে করেন আসে 10-12 জন করে মেম্বার আসে। হ্যাঁ, এটা অবশ্য লাখের উপর নির্ভর করে। এখন ফেসবুকে যে অবস্থায় 10-12 জন মেম্বার আসবে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই, নাও আসতে পারে। হ্যাঁ, আমি কিন্তু দোনো সাইডের কথাই বলছি। তো এখন আমি বুস্টিং এই জন্য আমার চালাতে হচ্ছে। গত 2 মাসে আমার শুধুমাত্র বুস্টিং এর পিছনে আমার প্রায় 18,000 টাকা গেছে। তো আমি জানি না এই পেজ আর কত দিনে ঠিক হবে। ওইদিকে 18,000, আবার এই সাইডে প্রায় 10,000-এর কাছে একটা ধাক্কা, মানে আমার প্রোফাইলে। মানে খুব বাজে একটা সিচুয়েশন আমি নিজেও পার করছি। আহ অনেকে আমাকে জানতে চেয়েছে যে এই পেজটা কিভাবে গ্রো আপ করা যায়, পেজের বুস্টিং করলে কি রেজাল্ট আসে। বুস্টিং করলে অবশ্যই রেজাল্ট আসে, এবং এটা হচ্ছে একটা স্মার্ট ডিজিটাল যুগের ডিজিটাল একটা ওয়ে। অফকোর্স আপনারা বুস্টিং করবেন, তবে প্রফেশনালকে দিয়েই করাবেন। খুব ভালোভাবে খোঁজ খবর নিয়ে প্রফেশনালদেরকে দিয়ে করাবেন, যার তার হাতে কম টাকার বিনিময়ে। হ্যাঁ, আপনারা পেজ বুস্টিং করাবেন না, এতে আপনাদের পেজ লোকসান হয়ে যাবে। আপনাদের যতটুকুই না আপনাদের ভালো হওয়ার, তার চেয়ে খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তো এটা আপনারা একটু সাবধান থাকবেন। আর আমার বিজনেসটা এখন এখন সত্যিকার অর্থে আমার বিজনেসটা পুরোপুরি ঠিক আছে আমার পুরাতন কাস্টমারদেরকে দিয়ে। হ্যাঁ, তো পুরাতন কাস্টমাররা না থাকলে আমার যে কি অবস্থা হতো আমি নিজেও জানি না। হিউজ পরিমাণে লাখ লাখ টাকার প্রোডাক্ট স্টকে পড়ে আছে, কিন্তু আমার
পেজের অবস্থা খারাপ। তো এখানে বুঝতেই পারছেন যে আমি কি পরিমাণ ডেসপারেট একটা সিচুয়েশন পার করছি। ইনশাল্লাহ আমি আশা করি আমি অবশ্যই, মানে আমি অবশ্যই এটা কাটিয়ে উঠতে পারবো, কারণ আল্লাহ পাক তো বলেন যে আহ, তুমি পরিশ্রম করবা তারপর আমি তোমাকে সঙ্গ দিব। তো এরকম একটা হাদিস আছে অলরেডি। তো আমি আশা রাখি, আমি পরিশ্রম করছি, বাকিটা ইনশাল্লাহ আল্লাহ পাক অবশ্যই আমাকে সাহায্য করবেন। এটা গেল একটা কথা। যারা পেজ, আমার পেজ সম্পর্কে জানতে চাচ্ছিলেন তাদেরকে আমি এই কথাটা বললাম। আর এখন আরেকটা যেটা বলতে চাচ্ছি, যারা যারা নতুন উদ্যোক্তা তাদের ক্ষেত্রে আমি সেটা বলতে চাচ্ছি। অনেকেই আমাকে খুব বেশি আমাকে জানতে চাচ্ছেন যে আমি বিজনেসটা কি করছি, আমি বিজনেসটা কিভাবে শুরু করছি, ইনফ্যাক্ট অনেকে বিজনেসও করতে চাচ্ছেন, কিভাবে করবেন। আমি সেই ব্যাপারে আপনাদেরকে কিছু একটু হিন্টস দিই। আমি অবশ্যই পুরোটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি বলবো, যেহেতু আমি একদম তৃণমূল পর্যায় থেকে বিজনেস করে আসছি। তো আমি মনে করি যে এই এই তৃণমূল থেকে যে যারা উঠে আসে তারা খুব ভালো বলতে পারেন যে একটা বিজনেস করতে গেলে স্ট্রাগলিং পয়েন্ট আসলে কোথায় কোথায় স্ট্রাগলিং পয়েন্টটা আছে এবং সেটাকে কিভাবে পার করতে হয়। অফকোর্স আমার সিচুয়েশন আপনার সিচুয়েশন এক হবে তা না। আপনার লাক ভালো থাকলে আপনি হয়তো 1 লাফে গাছের আগে উঠে যাবেন, কিন্তু আমার ক্ষেত্রে কখনোই সেটা ছিল না। আমি 1 লাফে গাছে উঠতে পারি নাই, ইভেন আমি ট্রাইও করিনি। আমি চেষ্টা করছি, আমি মানে আমি অলওয়েজ চাই যে আমি আস্তে আস্তে বড় হই। আস্তে আস্তে বড় হওয়ার ভিতর শিক্ষা হয় এবং অভিজ্ঞতাও হয়, যেটা 1 লাফে গাছের আগে উঠলে সেটা হয় না। আমি জানি না আপনারা আমার সাথে একমত কিনা, কিন্তু আমি আমি এটাই মনে করি। আচ্ছা, এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বিজনেসটা কিভাবে শুরু করবেন। বিজনেসটা অ্যাকচুয়ালি আপনারা কম কম টাকার পুঁজি দিয়ে করতে পারেন। যেমন আমি আমার বিজনেসটা শুরু করেছি মাত্র 2,500 টাকা দিয়ে, এবং সেটা ইন্ডিয়ান জুয়েলারি দিয়ে আমি শুরু করেছিলাম। প্রি অর্ডারে আমি নিয়েছিলাম, প্রি অর্ডারে নিয়ে তারপর আমি সরাসরি ইন্ডিয়া থেকে যখন প্রি অর্ডারে আমি জুয়েলারি গুলো নিতাম তখন ওখান থেকে আহ শিপমেন্ট আসতো, দেন আমি সবাইকে তারপর ডেলিভারি করতাম। হ্যাঁ। তো এখন অনেকে বলতে পারেন যে আপনার তো হাত খরচ ছিল 2,500 টাকা, আমার তো 1 টাকাও নেই, তাহলে আমি এখন কেমনে শুরু করবো, তার মানে আমার বিজনেস হবে না, তাই না? না, ব্যাপারটা মোটেও না। যাদের টাকা থাকবে না তারা ওই যে আমি বললাম না, প্রি অর্ডার, আপনারা প্রি অর্ডারে শুরু করতে পারেন। আপনারা প্রি অর্ডার বলতে যেমন মনে করেন আমার একটা প্রোডাক্ট আছে, আপনারা আমার থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা সেল করার পর আমাকে টাকা দিবেন। হ্যাঁ, ব্যাপারটা এরকম প্রি অর্ডার বা আরেকজন রিসেলার যেটা বলে, রিসেলার রিসেল করেও কিন্তু আপনারা আপনাদের বিজনেস পয়েন্টটা শুরু করতে পারেন। হ্যাঁ। তো এতে হবে কি, আপনাদের টাকা না থাকলেও কিছু টাকা আপনাদের তো আসবে মাস শেষে, কারণ আপনারা আমার কাছ থেকে 10টা যদি কাপড় নেন, সেখানে যদি আপনারা 5টাও সেল, 5টা না হোক অন্তত 3-4টা তো সেল করবেন। তো 3-4টা থেকে কি আপনাদের কিছু টাকা আসবে না? তো সেই টাকা যখন আপনারা অল্প 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 করে অ্যাড করবেন, তখন কিন্তু একটা বড় অ্যামাউন্ট হয়ে যাবে। মাস শেষে দেখবেন যে মাসাল্লাহ আল্লাহর রহমতে আপনার 5,000 6,000 একটা অ্যামাউন্ট জমে যাবে। তখন সেই টাকা দিয়ে আপনারা চাইলে তো আপনারা কাপড় কিনে বা জুয়েলারি কিনে বা যে যেটা যেই লাইনে করতে চান সেটা দিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন। ওকে। তো আহ যেটা যেটা আমি বলছিলাম যে এখন আপনারা বলেন যে আপু আমি যদি একটাও সেল করতে না পারি সেক্ষেত্রে আমি কি করব। অফকোর্স সেই ক্ষেত্রে আপনাকে চালিয়ে যেতে হবে, আপনারা একবার ট্রাই করবেন। আমি আবারও আরেকটা কথা বলছি, উদ্যোক্তা বা ব্যবসা করতে গেলে কখনোই চিন্তা করবেন না যে আমি রাতারাতি সাকসেসফুল হব, কখনোই এটা চিন্তা করবেন না আপনারা। অবশ্যই অবশ্যই এবং অবশ্যই প্রচুর পরিমাণে ধৈর্য, হ্যাঁ, ধৈর্য রাখবেন এবং আপনার নিজের প্রতি আত্মবিশ্বাসটা রাখতে হবে। আত্মবিশ্বাস আর ধৈর্য ছাড়া কখনোই উদ্যোগ বা ব্যবসার মতো জিনিস হয় না। এগুলো অনেক বড় বিষয়, এগুলো অনেক বড় একটা ফিল্ড। তো এই ফিল্ডে যখন আপনি নামবেন আপনার হিউজ পরিমাণের প্রতিযোগী থাকবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাদের সাথে টক্কর দিয়ে আপনাকে টিকে থাকতে হবে, আর সেটার জন্য অবশ্যই আপনাকে ধৈর্যটা এবং আত্মবিশ্বাসটা রাখতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে আমি পারবো। আপনারা যদি এই কথাটা মাথায় রাখতে না পারেন তাহলে আমি বলবো, আর যদি ধৈর্য রাখতে না পারেন আমি বলবো এই ফিল্ডে না আসাই বেস্ট। আমি তো প্রথমে ভেবেছিলাম, আমি এমনিতে শর্ট টেম্পারের মানুষ, হ্যাঁ, খুবই শর্ট টেম্পারের একজন মানুষ আমি। আর আমার কাছে পিছে যারা আছেন তারা অবশ্যই জানেন। যদিও কারোর সাথে আমি কখনো খারাপ ব্যবহার করিনি, কিন্তু আছে না মানুষের সাথে কথা বললেই বোঝা যায়, আমি কিন্তু ন্যাচারালি খুব শর্ট টেম্পারের একজন মানুষ। আয়শা খাতুন আপু, আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? তো শর্ট টেম্পারের মানুষ হওয়ার পর আমি যদি এই ফিল্ডে থাকতে পারি এত বছর ধরে, 7 বছর ধরে, মুখের কথা না, 7 বছর কিন্তু মুখের কথা না। তো
তো তাহলে অবশ্যই আপনারাও পারবেন। আমার তো মনে হয় না যে আপনারা পারবেন না। আমি মনে করি প্রত্যেকটা মানুষই পারবে, প্রত্যেকটা মানুষের সেই যোগ্যতাটুকু আছে আমি মনে করি। একটু আত্মবিশ্বাস রাখতে হয়, চেষ্টা করতে হয়। তো যেটা বলছিলাম যে তো তখন আপনারা এইভাবে করে কন্টিনিউ করতে থাকবেন, তারপরে যদি এক পর্যায়ে ফেলিউর হতে থাকবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার নিজের ভিতর তার মানে সমস্যা আছে। কি সমস্যা? আপনি কাস্টমারকে কনভিন্স করতে পারছেন না। তাহলে আমি কিভাবে কাস্টমারকে কনভিন্স করব? অফকোর্স সেটার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে অনেক ধরনের, আমি বেসরকারির কথা বলবো না, কারণ সবাই বেসরকারির ট্রেনিং গুলো অ্যাফোর্ড করতে পারে না, যেহেতু ওখানে টাকা পয়সার একটা ব্যাপার থাকে, কিন্তু সরকারি ট্রেনিং গুলো ইজিলি সবাই অ্যাফোর্ড করতে পারে। এমনকি অনেক সরকারি ট্রেনিং আছে যেখানে উল্টো আপনাকে অনুদান দিবে। হ্যাঁ, তো সেই ধরনের সরকারি ট্রেনিং গুলো একটু আপনাকে করতে হবে। সরকারি যেই ফাউন্ডেশন গুলো আছে বা যেই প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর সাথে আপনাদের একটু যোগাযোগ রাখতে হবে, খুঁজে বের করতে হবে। অফকোর্স সবকিছু আপনারা তো রেডিমেড পাবেন না, এটার জন্য অবশ্যই আপনাকে কাঠখড় পোড়াতে হবে। না হলে আপনি উদ্যোক্তা হবেন কেমনে, নিজেকে একজন বিজনেস উইমেন হিসেবে পরিচিত করবেন কিভাবে যদি এতটুকুই করতে না পারেন, তাই না? তো এটা এটা ওয়ান কাইন্ড অফ চ্যালেঞ্জ হিসেবে আপনারা ধরে নিবেন, যেটা আমি করেছিলাম। তো সেইখানে সেই ট্রেনিং গুলো আপনারা করবেন। তো ট্রেনিং গুলোতে কাস্টমার ডিজিটাল মার্কেটিং ট্রেনিং গুলো অনেকটা ডিজিটাল মার্কেটিং, মানে সাবজেক্ট গুলো ডিজিটাল মার্কেটিং থাকে, মানে ওই ডিজিটাল মার্কেটিং এ আপনাকে বোঝানো হবে যে আপনি কিভাবে কাস্টমারকে কনভিন্স করবেন, কিভাবে মার্কেটিং করবেন, বা ফেসবুক মার্কেটিংও যদি করেন তাহলে সেই ফেসবুক মার্কেটিং এর যে নারী নক্ষত্র আছে মোটামুটি সবকিছুই আপনাকে বুঝাবে সেই ট্রেনিং গুলো। ঠিক আছে, তো সেই ট্রেনিং গুলো করবেন। তো ট্রেনিং গুলো করার পর দেখবেন যে আপনার নিজের ভিতরেই একটা আয়ত্ত চলে আসবে, যে আপনারা বুঝতে পারবেন যে কাস্টমারকে কিভাবে কনভিন্স করবেন। আজকালকার কাস্টমার স্পেশালি অনলাইন বিজনেস যারা করে বা অনলাইন বিজনেস থেকে অনলাইন পেজ থেকে যেই সমস্ত ক্লায়েন্টরা কেনাকাটা করেন, তারা কিন্তু খুবই স্মার্ট মানুষ। হ্যাঁ, স্মার্টফোন তারাই ব্যবহার করে আমি মনে করি যারা স্মার্ট মানুষ। আর একজন স্মার্ট মানুষকে আপনি যদি ধুরুম ভাড়ুম দিয়ে বুঝিয়ে ফেলতে চান তাহলে কিন্তু কখনোই হবে না। তাকে আপনাকে কথার মারপিটে আপনাকে বুঝাতে হবে। অফকোর্স আপনি মিথ্যার আশ্রয় নেবেন না, কিন্তু আপনাকে কনভিন্স আর মিথ্যা বলা দুই জিনিস, সেটা আপনাকে বুঝতে হবে। এখন আপনি যদি বলেন যে এই এই ক্রিঙ্কেল হিজাবটা আপু আমার ভালো লাগে না, এবার আমি আমার একটা উদাহরণ দিচ্ছি, এই ক্রিঙ্কেল হিজাবটা আমার ভালো লাগে না, আমি এটা একটু কেমন জানি গরম গরম লাগে, তাহলে আমি এটা কিভাবে করব? এটা এটা আবার দেখতে তার ভালোও লাগলো, তখন আমি এটা কি করব? আমি হলে, মানে আমি যদি সেলার হই এবং আপনি যদি সরি, হ্যাঁ, আমি যদি সেলার হই আপনি যদি ক্লায়েন্ট হন, সেক্ষেত্রে আমি আপনাকে কনভিন্স করব। আমি বলবো যে এখানে আমি 2 পল্লা করে পড়েছি, আপনি জাস্ট 1 পল্লা করে পড়বেন, এখানে জাস্ট একটা পিন লাগাবেন আর এখানে এভাবে দিয়ে দিবেন, হয়ে গেল। আপনার কোনো গরমও লাগবে না, কোনো কিছুই লাগবে না, খুব সুন্দরভাবে আপনি এটা ক্যারি করতে পারবেন, আবার স্টাইলিশও লাগবে, যেহেতু মাথার সাথে লেপ্টে থাকবে না। একটু ক্রিঙ্কেল হিজাব গুলো তো একটু ফুলা ফুলা থাকে, এই যে দেখেন এগুলো কিন্তু একটু ফুলা ফুলা থাকে, দেখতে ভালো লাগে। তা আমি এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে এই ক্রিঙ্কেল হিজাব গুলো ইউজ করি। হ্যাঁ, তো আমি এইভাবে করে তাকে কনভিন্স করতে পারবো। আমি যখন তার কথার মারপিটে আমি একটা কনভিন্সিং করার মতো একটা কথা বলবো, তখনই কিন্তু সে ইমপ্রেসড হয়ে আমার প্রোডাক্টটা নিতে সে বাধ্য হবে। হ্যাঁ, কিন্তু কিন্তু যখন আপনাকে বলবে আপু এটা কি কাপড়, এটা এরকম ফুলে ফুলে আছে কেন, তখন যদি আপনি বলেন এটা কি কাপড় আপু আমি আসলে ঠিক বলতে পারছি না, তখনই কিন্তু আপনি ধরাটা খাবেন। তখনই কিন্তু আপনি ধরাটা খাবেন এবং ধরেই নিবেন যে কাস্টমারটা আপনার আপনার কাছ থেকে সাকসেসফুলি ডাইভার্ট হয়ে গেছে অন্য সাইডে। এটা আপনি মানে নেগেটিভ কথা বলা মানেই হচ্ছে কাস্টমার হাতছাড়া হয়ে যাওয়া, এটা আশা করি কম বেশি সবাই বুঝতে পারছেন। তো তখন কিন্তু আপনি না বলতে পারবেন না। আপনি মনে করেন এটা এই হিজাবের নামই জানেন না, কাপড়ের নামই জানেন না, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন এটা হচ্ছে পিওর কটন। এখন পিওর কটন যে এটার প্রমাণ কি? তখন আপনি বলবেন যে যে এখান থেকে একটা আঁশ নেন, আঁশ নিয়ে আপনি এটা পোড়ান, বা আপনার কাছে একটা লাইটার থাকলে লাইটারে আগুন ধরান, আমি সেই আঁশটা পোড়াচ্ছি, আঁশটা যদি ছাই হয়ে যায় দেন আপনি বুঝবেন যে এটা একটা পিওর কটন। আর যদি ছাই না হয়, রাবারের মতো গোল গোল হয়ে যায়, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে আপনার পলিস্টার বা মানে
সিল্ক টাইপের কাপড়, এটা তখন বুঝতে হবে। আর মাথায় রাখতে হবে, কটন কাপড় সবসময়, কটন কাপড়ের সুতা কোরা লাগা মাত্র এটা ছাই হয়ে যাবে, এটা আর কিছুই থাকবে না। হ্যাঁ, যেমন রিসেন্টলি আমি একদম অরিজিনাল কিছু পাকিস্তানি থ্রি পিস এনেছি, আনস্টিচ থ্রি পিস। হ্যাঁ, যেগুলোর মার্কেট মূল্য হচ্ছে আপনার 2800 টাকা নিচে পাওয়া যায় না, কিন্তু সেগুলো আরএফিনসে আপনার দিচ্ছে 1800 টাকা, 1800 টাকা, 2200 টাকা, এরকম প্রাইসের রেঞ্জের ভিতর দিচ্ছে। তো সেগুলো কিন্তু যে কেউ ধরলে বলবে এটা সিল্ক অথবা মিক্সড কাপড়, যে কেউ, মানে ওইটা ওইটা ধরার আগে দেখবে যে হাত থেকে ওই যে জর্জেট বা, হ্যাঁ জর্জেটের কাপড় বা উম কতগুলা শিফন টাইপের কাপড় আছে না, একটু ভারী শিফন টাইপের, মানে ধরার আগে এভাবে করে পড়ে যায়। ওই ধরনের কাপড় আমার এখানে নাই, যেন বলতে পারছি না, মানে আমি দেখাবো আরেকদিন। মানে এটা এভাবে করে ধরার আগে না এটা এভাবে করে পড়ে যায়, মানে একদম মনে হবে যে ওটা সিল্ক টাইপের কাপড়। হ্যাঁ, ওই ধরনের মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা সিল্ক না। অনেকে আমার সাথে তর্কাতর্কি করেছিল, আমার সাথে অবশ্য তর্ক করে নাই, কিন্তু অনেকেরই একটা তীব্র মনোভাব ছিল যে এটা কোনোভাবে কটন কাপড় না। এটাই হচ্ছে লাস্ট কথা এবং ফার্স্ট কথা, যে এটা কটন কাপড় না, এটা হচ্ছে আপনার মিক্স কাপড়, অথবা এটা হচ্ছে সিল্ক জর্জেট টাইপের কিছু একটা। হ্যাঁ, তো তখন আমি যখন সুতার আঁশটা টেনে ছিঁড়লাম, টেনে ছিঁড়ে যখন আমি লাইটারে আগুন দিয়ে, বা আমার আমার অফিসে কিন্তু মোমবাতি আছে, মানে আপনার ডেকোরেশন মানে ঘর ডেকোরেশন করার জন্য আমি কিছু মোমবাতি কিনে এনে রেখেছিলাম, ফ্রেগনেন্স মোমবাতি। তো ওগুলো আমি জ্বালায় রাখি, মানে আমার ভালো লাগে, এটা যে সেন্টটা সেটা আমার খুব ভালো লাগে। তো ওই মোমবাতিতে আমি ধরলাম ওই মানে কাপড়ের যে আঁশগুলো, সুতাগুলো, সেগুলো আমি ধরলাম। দেখা গেল যে চোখের সামনে এটা ছাই হয়ে গেল। তখন ওনারা নিজেরাই খুব সারপ্রাইজ যে এই ধরনের কটন কাপড়ও থাকতে পারে, আনবিলিভেবল, এই ধরনের কটন কাপড় কিভাবে থাকতে পারে। ওগুলোকে আমরা নর্মালি জ্যাকওয়ার্ড কটন বা সিল্ক কটন বলে আমরা চিনি। হ্যাঁ, কিন্তু ওগুলো কিন্তু যদিও নামের আগে জ্যাকওয়ার্ড লেখা, নামের আগে সিল্ক লেখা, এগুলো কিন্তু পাকিস্তানের সবচেয়ে হাই কোয়ালিটি সুতির কাপড়, একদম পিওর কটন। আমার আরেফিনসেও খুব অল্প মানের এই ধরনের কাপড়গুলো আছে, মনে হয় এখন আর 15 কি 20টার মতো কাপড় আছে। কারণ এই কাপড়গুলো বুঝতেই পারছেন মার্কেট প্রাইস হচ্ছে 2800 টাকা, তাও আর আমি বেচছি কিনা দামে 1800 টাকা বা 2200 টাকা। হ্যাঁ, তার মানে কি পরিমাণ আপনার গ্যাপ রয়েছে দামের ভিতরে। কারণটা কি? কারণটা হচ্ছে সবাই কিন্তু আপনার মার্কেট প্রাইস, যেটা মার্কেটে তো আপনার 2800 টাকা দিচ্ছে, ভালো কথা, কিন্তু ওইটা কিন্তু আপনার সবাই আহ মানে করতে পারে না, সবার আয়ত্তের ভিতর থাকে না। এই জন্য আমি করেছি কি, আমি একটা অফার প্রাইস বলেন বা ডিসকাউন্ট প্রাইস বলেন, আমি আহ ছেড়ে দিয়েছি। যেন আমার দরকার নেই এত লাভের, আমি আমি চাই যে প্রত্যেকটা মানুষ ভালো মানের কাপড় পরুক। 1800 টাকা দামের কাপড় যে কেউ মোটামুটি অ্যাফোর্ড করতে পারে, কিন্তু 2800 টাকার দামের মানুষ চিন্তা করবে যে কোনো কাজ নাই, কিছু নাই, ডিজিটাল প্রিন্ট, এটা আমি 1800 টাকা দিয়ে কিনবো, এরকম হয়তো মনে করতে পারে। তো আমি এই জন্য এটা আমি ছেড়ে দিয়েছি। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে এটাই হচ্ছে কাস্টমারকে কনভিন্স করা, যেটা আমি বুঝাতে চেয়েছি। উদ্যোক্তা জীবনে সেটা সবচেয়ে বেশি দরকার, যে কাস্টমারকে কনভিন্স করা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি আজকে আর বেশি কথা বলবো না, আজকে এতটুকুই বলবো। আমি শুধু এতটুকু বলবো যে আপনারা যারা নতুন নতুন ট্রেনিং করতে চান বা করছেন, আশা করি ট্রেনিং গুলো খুব মন দিয়ে করবেন। কারণ যদিও হয়তো মনে হতে পারে যে ট্রেনিং গুলো তো আসলে কোনো কাজের না, কিন্তু আসলে না, ট্রেনিং গুলো আসলে অনেক কাজের। আপনার ব্যক্তি জীবনে যখন আপনি কাজ করতে যাবেন তখনই বুঝবেন যে ট্রেনিং গুলো কতটা গুরুত্ব বহন করে। হ্যাঁ, ট্রেনিং ছাড়াও অনেকে আপনার করতে পারছে, উদ্যোগ বা ব্যবসায়িক জীবনযাপন পরিচালনা করছে, কিন্তু তাদের ভিতরে কিন্তু পারফেকশনিস্টের অভাব আছে। পারফেক্ট জিনিসটা আসলে সবাই করতে পারে না। এটা একটু যদি আমাদের গুরুজন বা আমরা যারা যারা প্রশিক্ষক, হ্যাঁ তারা কিন্তু খুব হাই হাই কোয়ালিটির প্রশিক্ষক, তারা যদি সেই ধরনের প্রশিক্ষণ দিতে পারেন এবং আপনি সেই ধরনের প্রশিক্ষকের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আপনার ব্যবসাটা যখন চালাবেন,
তখন ওনার আর আপনার ব্যবসার ভিতর কিন্তু হিউজ একটা ডিফারেন্স থাকবে। এটা এটা হচ্ছে একদম ভিজিবল ডিফারেন্স থাকবে। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। একজন জানা মানুষ আর একজন অজানা মানুষ, সে যতই পটু হোক, জানা মানুষের সমান কখনো হতে পারে না। তো অফকোর্স আপনারা সেটা কনভিন্স করার যে দক্ষতা, সেটা আপনারা চেষ্টা করবেন, আয়ত্তে আনার চেষ্টা করবেন, এবং অবশ্যই ধৈর্য ধৈর্য শক্তি রাখতে হবে। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমি যেটা বলেছিলাম প্রথমেই, যে আত্মবিশ্বাসটা রাখবেন। আত্মবিশ্বাসটা রাখবেন এবং ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরা ছাড়া আপনার উদ্যোক্তা জীবনে আসলে প্রবেশ করাটা উচিত হবে না। ঠিক তেমনি ভাবে আপনার যদি আত্মবিশ্বাসটা না থাকে, আপনি কখনোই এগিয়ে যেতে পারবেন না। আসলে অনেক বকবক করে ফেলেছি। আরেকদিন বাকি বকবকটুকু করবো। আশা করি তখনও আপনারা আমার পাশে থাকবেন। আমার কেন জানি মনে হচ্ছে সবাই এখন ভাত টাত খেয়ে তারপর এসছে। হ্যাঁ, তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।